তো আমি শুরু করতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান যে চালচিত্র, এই চালচিত্রটা গত 2 বছর থেকে যে শুরু হয়েছে, অর্থাৎ অর্থনীতির সবগুলো প্রায় সূচকে যে অধোগমন দেখা যাচ্ছে, অবনতি দেখা যাচ্ছে, সেটা একটা ব্যতিক্রম ঘটনা। বাংলাদেশের অর্থনীতি তো বিশেষ করে সামষ্টিক অর্থনীতি একটা স্থিতিশীলতায় ছিল অনেক দিন থেকে। আমরা উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করছিলাম এবং নিম্ন মূল্যস্ফীতির মধ্যে ছিলাম। তার পাশাপাশি আমাদের বহির্খাতটাও খুব শক্তিশালী ছিল। কিন্তু গত 2 বছর থেকে কিন্তু এই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা ভেঙে পড়েছে এবং দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এবং এমন কোনো সূচক নাই যেখানে আমরা কিন্তু নেতিবাচক দেখছি না। তো সেই জন্য এটা একটা অন্যরকম, এটা একটা বলছে যে এক্সট্রা অর্ডিনারি টাইম, খুবই চ্যালেঞ্জিং টাইম। সেই চ্যালেঞ্জিং টাইমের প্রেক্ষিতে বাজেট প্রস্তুত করা যে কোনো দেশের অর্থমন্ত্রীর জন্যই কিন্তু এটা চ্যালেঞ্জিং হবে, বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই কিছুদিন আগ পর্যন্ত মূল্যস্ফীতির যে উচ্চ মূল্যস্ফীতির চাপে তারাও হিমশিম খাচ্ছিল। তো আমাদের যেই এই সমস্যার মধ্যে রয়েছে, এখানে যে বাজেট একটা দিয়েছেন সেই জন্য অর্থ মন্ত্রণালয় তো সাধুবাদ পেতেই পারেন। কিন্তু আমরা যদি দেখি যে বাজেটে কি আছে কি নাই, কি আছে, প্রথমে আমি শুরু করতে চাই যে সামষ্টিক অর্থনীতির যে চালচিত্রটা এতদিন পর্যন্ত ছিল, বাজেট কিভাবে দেখছি, অর্থ মন্ত্রণালয় যে উপস্থাপন করলেন তারা আমাদেরকে কি চিত্রটা দেওয়ার চেষ্টা করলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখন প্রথমেই যদি আসে যে আমাদের প্রবৃদ্ধির কি অবস্থাটা, প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখলাম যে তারা এটার প্রাক্কলন করেছেন 6.75%। আর এই যে চলমান অর্থনীতির অর্থ বছর চলছে সেখানে কিন্তু 5.8%। সেখানেও কিন্তু বাজেটের গত 2024-এর বাজেটে কিন্তু সেখানে প্রাক্কলন করা হয়েছিল 7.5%। আমাদের একটা যে বাস্তবতাকে অস্বীকার করে প্রবৃদ্ধির দিকে একটা আমাদের মোহ রয়ে যায়, সেটাও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং তারপরে হচ্ছে যে এই প্রবৃদ্ধিটা করতে হলে তো আপনাকে বিনিয়োগ দরকার হবে, ঋণ দরকার হবে। এগুলোর দিকে যদি আমি তাকাই তাহলে সেখানেও কিন্তু সুন্দর করে বলা আছে, হিসাব করে দেওয়া আছে যে আপনার কতখানি বিনিয়োগ লাগবে। বিনিয়োগটা ব্যক্তি খাতের বিনিয়োগ 23.5% এখন এই সংশোধিত বাজেটে, আগামী বছরে 27.3%। গত 10 বছর থেকে প্রায় বলতে গেলে বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ 23-24% মধ্যে ঘোরাঘুরি করছে। আর এই চ্যালেঞ্জিং সময়ে 1 বছরের মধ্যে একটা এত বড় উল্লম্ফন হবে, এটা কিভাবে, এবং এটার জন্য যে অর্থটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল অর্থ, যে 3,43,544 কোটি টাকা। এইটা এত বড় বিনিয়োগ 1 বছরের মধ্যে বাংলাদেশে সাম্প্রতিককালে হয়নি। এবং তারপরে হচ্ছে যে, এবং সেই প্রেক্ষিতে মোট বিনিয়োগও বাড়বে। আরেকটা যে লক্ষ্য, যে বিনিয়োগের পাশাপাশি ব্যক্তি খাতের বিনিয়োগ করতে হলে তো কোথা থেকে করবে, তাদের তো অর্থ লাগবে। তো সেটার জন্য যে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ, সেখানে কি প্রাক্কলন করা হবে, সেটার সাথে তো মিল রেখে করা উচিত। সেখানে আবার দেখছি যে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ এই 24-এর চাইতে কম, কারণ অর্থ নাই, তো সরকার তো অনেক অর্থ নিয়ে নিচ্ছে ব্যাংকিং খাত থেকে। তো 9% ঋণের হার দেওয়া হচ্ছে গত বছরে, অর্থাৎ চলতি এই শেষ বছরে 10%। 9% ঋণের হার, কিন্তু বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়বে 27.3%, এবং সেটা দিয়ে প্রবৃদ্ধি হবে 6.75%। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হচ্ছে যে এই প্রেক্ষিতে এটা কেন ঋণের প্রবাহটা আরেকটা কম কারণেও কম রাখা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আমরা মূল্যস্ফীতির যে হিসাবটা করলাম সেখানে 6.5% কম রাখা হয়েছে। আমরা বলছি না যে বাজারে মানি সাপ্লাই কমাতে হবে, হয়তো এটার সাথেও মিল রেখে করার চেষ্টা করা হয়েছে যে 6.5%। এখন আছে আমাদের 9.8%। খাদ্য মূল্যস্ফীতি 12%-এর কাছাকাছি, এবং এই 9%-এর উপরে তো 1.5 বছর থেকেই চলছে, 2 বছর থেকে মানে ঊর্ধ্বমুখী চলছে এক নাগারে। সেই প্রেক্ষিতে 1 বছরে আমি এই সংকোচনমূলক মুদ্রানীতি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা বারবার বলেছি যে শুধুমাত্র এটা একটাও এবং প্রধান
টুল বলা যায়, যে মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন। কিন্তু এটার পাশাপাশি আনুষঙ্গিক আর্থিক নীতি কেমন হলো, সেটা যদি সম্প্রসারণমূলক হয় তাহলে তো দুটোর মধ্যে একটা দ্বান্দ্বিক সমস্যা রয়ে যায়।